নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। গ্রাম বাংলার নানা ভয় দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন, আপনাদেরই পছন্দের গ্রাম বাংলার ভূতের গল্প। আজকে আপনারা শুনবেন দেবযানী অধিকারীর কাহিনী প্রেত নিশি। তবে গল্প শুরুর আগে আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ, গল্প ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। তাছাড়া বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা আমাদের গল্প এই প্রথমবারের জন্য শুনছেন তাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেল ঘুরে বাকি গল্পগুলো শুনবেন। কথা দিচ্ছি সময় নষ্ট হবে না। চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক আজকের নিবেদন। আজকে আপনারা শুনবেন দেবযানী অধিকারীর কাহিনী প্রেত নিশি। ঘটাং ঘটাং শব্দে মানিকের সাইকেলটা অবিরাম চলতে চলতে যেন ক্লান্ত হয়ে পড়েছে। সাইকেলের হাতলে রাখা ধূসর কাঁচের লণ্ঠনটার থেকে যতটুকু আলো বের হচ্ছে তাতে সামনের রাস্তা তো দূরস্থ, সাইকেলের আশেপাশের জমাট অন্ধকারটায় ঠিক মতো দূর হয় না। মুখে একটা বিরক্তিসূচক শব্দ করে মানিক বলে ওঠে, ইস, আর এই ধ্যান ধরে সাইকেল চালানো যাবে না, সাতা ইগুতেই যেন চায় না। অকম্মার ধাড়ি একটা, আবার শব্দ করছে দেখো, যেন বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে এসেছে। এ ভগবান, কোনো রকমে এই গড়পোতার মাঠটা পার করে দাও ঠাকুর। একে তো আজ হাট থেকে ফিরতে ওই বেটা কালুর জন্য দেরি হয়ে গেল, তার উপর এই সাইকেল। রাম 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 রাম। রাম নাম জপ করতে করতে এগিয়ে চলেছে মানিক। সামনে নিকষ অন্ধকার। মানিক এখন গড়পোতার মাঠের ঠিক মাঝখানে। এই মাঠের গ্রাম শুদ্ধ বদনাম আছে, এই মাঠে নাকি নিশি থাকে। রাতের বেলা সচরাচর কেউ এই মাঠ মারায় না, আর যদিও বা রাতে এই মাঠ পেরোতে হয় তাহলে জোটবদ্ধ হয়ে তবে পেরোয়। মানিকও এই ভুল হয়তো করতো না যদি না আজ হাটে তার বিক্রি বাটায় দেরি হয়ে যেত। তবে সে যাই হোক, এত ভয়ের মাঝেও মানিকের ঠোঁটের কোণে যেন একটা খুশির হাসি খেলে গেল। তার আজ বেচা কেনা বেশ ভালো হয়েছে, তাই তো সে তার সোহাগের বউ মালতীর জন্য একটি লাল ডুরে শাড়ি কিনেছে। এরকম একটা শাড়ি পরার মেয়েটার বহুদিনের শখ, কিন্তু গরিবের সংসারে এত শখ মানায় নাকি? তাই কখনো সে মুখ ফুটে স্বামীকে কিচ্ছু বলেনি। কিন্তু সে না বললে কি হবে? মানিক তো বোঝে তার মনের কথা, তাই তার খুব কষ্টও হয় যখন সে মালতীর সামান্য চাহিদাটুকুও মেটাতে পারে না। বুকের মধ্যে কেমন যেন একটা চিনচিনে ব্যথা অনুভূত হয় মানিকের। আহারে, এই মা বাপ মরা মেয়েটা তাকে কত বিশ্বাস করেই না ঘর বেঁধেছিল। ছোট স্থক মামা মামির লাথি ঝাঁটা খেয়ে বড় হয়েছে মেয়েটা। আহ্লাদ জিনিসটা যে কি তার সাথে সামান্য পরিচয়টুকুও নেই তার। আর এতেই যেন দৃঢ় সংকল্প তৈরি হয় মানিকের মনে, না, যত কষ্টই হোক মালতীর সমস্ত আহ্লাদ মানিক পূরণ করবেই। আর আজ মালতী যখন শাড়িটা দেখবে তখন তার মুখের কি দশা হবে সেটা ভেবেই মুখে হাসিটা খেলছিল মানিকের। সে আরও চাপ বাড়ালো সাইকেলের প্যাডেলে। তাড়াতাড়ি ঘর পৌঁছাতে হবে তাকে। চাকা কয়েক পা গড়াতেই একটা আওয়াজ শুনতে পেল মানিক। ঠিক যেন মাঠের মাঝখান থেকেই আওয়াজটা আসছে। আরে, কিসের শব্দ হয়? মানিক সাইকেল চালানো বন্ধ করে শব্দটা মন দিয়ে শোনার চেষ্টা করল। কাঁদছে বলে মনে হচ্ছে না? হ্যাঁ, ঠিক শুনেছে সে। কেউ যেন বিলাপ করছে। এদিক ওদিক নজর ঘোরাতেই মাঠের মাঝখানে তার দৃষ্টি আটকালো। দূর থেকে আবছাভাবে দেখলে মনে হয়
আগাছার ঝোপের পাশে কে যেন বসে রয়েছে। ভালো করে বোঝার জন্য পায়ে পায়ে সেদিকেই এগোলো মানিক। একটু এগোতেই দেখতে পেল একটি মেয়ে, বয়স মালতীর সমানই হবে হয়তো। অঝরে কাঁদছে সে। মোটামুটি তার কাছাকাছি গিয়ে মানিক থেকে উদ্দেশ্য করে বলল, এই তুমি কে গা? এত রাত্রিরে এই মাঠের মধ্যিখানে বসে কাঁদতেছো কেন? মেয়েটার কান্না থামল, কিন্তু যেখানে বসেছিল সেখান থেকে এক চুলও নড়ল না। মানিক আবার জিজ্ঞেস করল, তুমি কি হারিয়ে গেছো নাকি মেয়ে? আচ্ছা তোমার বাড়ি কোনে? শোনো, এই মাঠ ভালো না গো, চলো তোমার বাড়ির পথে সাইডে আসি। এবার মেয়েটা উত্তর দেয়, তবে তার গলার স্বর অদ্ভুত। আমার বাড়ি? তুই মোর বাড়ি নিয়ে যাবি কেনে? আমার তো বাড়ি নেই, তোর বাড়ি নিয়ে যাবি। এই বলে হঠাৎ রক্ত জল করা এক হাসির দমকে গর্ভতার মাঠ কাঁপিয়ে তুলল যেন। মানিক ভয়ে 2 পা পিছিয়ে এলো। ততক্ষণে মেয়েটা উঠে দাঁড়িয়েছে। এক অদ্ভুত ভঙ্গিতে বেঁকে চুড়ে এগিয়ে আসতে লাগলো সে মানিকের দিকে। মুখ থেকে কেমন একটা গড়গড় শব্দ বেরোচ্ছে তার। মানিক কোনো ক্রমে তার সাইকেলের কাছে পৌঁছে তাতে উঠে শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে যত দ্রুত সম্ভব ছোটাতে লাগলো সাইকেল। পেছন থেকে একভাবে ভেসে আসতে লাগলো নারী কণ্ঠের রক্ত জল করা হাসি। ঊর্ধ্বশ্বাসে কিছু দূর প্যাডেল করে সাইকেল নিয়ে আসার পর মানিক বোধ করল না, আওয়াজটা আর আসছে না। দম নেওয়ার জন্য একটু থামল সে। বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। এত জোরে সাইকেল চালিয়ে একরকম নাভির শ্বাস উঠে গিয়েছে তার। সাইকেল দাঁড় করিয়ে সে ঠিক করে একটু নিঃশ্বাস নিতে যাবে, ঠিক তখনই তার কানে এলো মাঠের শালবনের দিক থেকে প্রচন্ড বেগে কিছু যেন একটা তারই দিকে ছুটে আসছে। মানিক পেছন ঘুরে তাকাতেই তার বুকের রক্ত শুকিয়ে গেল। সেই নারী মূর্তিটি সারি সারি শাল গাছের ওপর দিয়ে এক গাছ থেকে আর এক গাছের উপরে লাফিয়ে লাফিয়ে ছুটে আসছে তারই দিকে। তার সাথে অজস্র বাদুড়ের ঝাঁক যেন কি এক শিকারের গন্ধে তাল মিলিয়েছে। মানিক এবার সাইকেল ফেলে তার অবশিষ্ট সমস্ত শক্তি একত্রিত করে ছুটতে লাগলো। ওই যে সে এগিয়ে আসছে আরো কাছে, আরো কাছে। না, মানিক পিছনে ফিরে তাকাবে না, হার মানলে চলবে না তাকে। সে প্রাণপণে আরো গতি বাড়ালো। ছুটতে ছুটতে হঠাৎ এক সময় বুকের বাঁ দিকে প্রবল ব্যথা অনুভব করলো মানিক। বুকের বাঁ দিকটা হাত দিয়ে চেপে ধরে দৌড়ানোর গতি একই রকম রাখার চেষ্টা করলো, কিন্তু সে পারল না। টলমলো পায়ে কিছুটা এগোতেই মাটিতে আছড়ে পড়ল তার দেহটা। সঙ্গে সঙ্গে মুখ দিয়ে বেরিয়ে এলো ক্যাচলা। তবুও প্রাণ বাঁচানোর তাগিদে হামাগুড়ি দিয়ে এগোনোর চেষ্টা করল সে। ঠিক সেই সময় নুপুরের শব্দটা কানে এলো তার। কোনো ক্রমে মাথা তুলে সে দেখল তার মুখের ওপর উল্টো হয়ে ঝুলছে সেই নারী মূর্তি। কি বিভৎস তার মুখ! চোখগুলো যেন গলে পড়ছে, মুখের একাংশ দিয়ে চামড়া খসে খসে পড়ছে,
আর তার দেহ থেকে এক অসহ্য পচা গন্ধ বাতাসে ছড়াচ্ছে, যেন সাক্ষাৎ নরক থেকে উঠে এসেছে কোনো নরকের কীট। এদিকে দম নিতে প্রচন্ড কষ্ট হচ্ছে মানিকের। সেই অবস্থাতেই সে কাকুতি মিনতি করতে লাগলো। আমি তোমার কি ক্ষতি করেছি? আমারে ছেড়ে দাও, ছেড়ে দাও। তবে তার এই চেষ্টায় কোনো ফল হলো না। চোখের পলকে এক ঝটকায় মানিকের মুন্ডুটাকে পিছনে ঘুরিয়ে দিল নারী মূর্তি। তারপর আবারও নুপুরে ঝুমঝুম শব্দ তুলে এগিয়ে যেতে লাগলো ডুমুর ছোড়া গ্রামের দিকে, মানিকদের গ্রামের দিকে। মানিকের দেহটা নিথরভাবে পড়ে রইল গড়পোতার শালবনের মাঝে। শুনিস খুড়ো, আর সকালে মানিকের লাশ পাওয়া গেছে ও শালবনের মধ্যিখানি। বাবা গো, সে কি দৃশ্য গা খুড়ো, মাথা কান পুরাই মুচড়ে দিছে গো। নিতাই বলে ওঠে। প্রতিদিনের মতো আজও হারুর চায়ের দোকানে গ্রামের মুরব্বীদের আড্ডা বসেছে। রোজ এই আড্ডা বসবেই, সে ঝড় জল খরা যাই আসুক না কেন। এখানেই সবাই তাদের নিত্যদিনের হাল হকিকত নিয়ে গল্প গাছা করে। তারপর 4-5 ভার চা পান করে রওনা দেয় যে যার বাড়ির উদ্দেশ্যে। কিন্তু আজকের আলোচনার বিষয়টা খুব একটা সুখের নয়। সবাই এক প্রকার ভয়ে কাঁটা হয়ে রয়েছে। নিতাইয়ের কথা শুনে রাগে একরকম খিচিয়ে উঠল গ্রামের প্রবীণ ব্যক্তি জগন্নাথ দাস। মরবে মরবে, সব কটাই মরবে। তখন বারবার কইছিলাম হালার পোকে যে অত রাত্রিরে ওই মাঠ দিয়া আসস না, তা কি শুনল? রক্তের তেজ আজ ওর পরানটাই কাইরা নিল। খুড়ো, এখন আর এইসব কইয়া কি হইব কও তো? যে গেছে সে তো আর ফিরে আইব না। কিন্তু ব্যাপার খান ভাইবা দেখছো খুড়ো, ওইভাবে ঘাড় মুসকাইয়া, ওরে বাপরে বাপরে, রাম 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 রাম। ভাইবা কি হইব, মরণের অপেক্ষা কইতে হইবে এখানে। এরই মধ্যে হারু আরো এক দফা চা দিয়ে গিয়েছে। সেই চায়ের ভারে একটা চুমুক দিয়ে অতীন বলে ওঠে, না খুড়ো, ব্যাপারটারে ইতোটাও সাইরা ফেলাইয়া রাখলি হইব না। কিছু তো একখান কইরা লাগবো। ওই গড়পোতার মাঠ আমাদের সকলেরই নিত্য যাতায়াতের পথ কি না? কখন কখনো তো আমারও ফিরতি রাত হয়ে যায়। এখন তো আমারও বুকের রক্ত হিম হইয়া যাইতেছে গো খুড়ো। কোন দিন না আমারও। রাম 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 রাম। অতীনের মুখের কথা শেষ হলো কি হলো না, আচমকা হারু কার উদ্দেশ্যে যেন হেঁকে উঠল। ওই কিডারে, গাছের আড়ালে লুকাইয়া আসোস কেনে? এদিকে আয়। হারুর দৃষ্টি লক্ষ্য করে সামনের কাঁচা রাস্তার ওপারের প্রকাণ্ড আম গাছটার দিকে তাকায় সবাই। তাতেই দেখতে পায় কে যেন একটা গাছের আড়ালে দাঁড়িয়ে রয়েছে, তাদের দিকেই চেয়ে। আলো পর্যাপ্ত পরিমাণে না থাকায় ব্যক্তিটির পরিচয় বোধগম্য হচ্ছে না। এবার হারু আবার চেঁচিয়ে ওঠে, ওই হালার পো, লুকাই লুকায় কথা শোনা হচ্ছে? এদিকে আইলি নাকি আমি ওদিকে যাব? এই বলে খানিকটা সামনে এগিয়ে যায় হারু। তার শরীরে যে 5 হাতির সমান শক্তি, সে কথা গ্রামের সকলেই জানে। সকাল সন্ধে নিয়মিত মুগুর ভাঁজে সে। হারুকে ওভাবে মারমুখী ভঙ্গিতে এগিয়ে আসতে দেখে গাছের আড়ালে লুকিয়ে থাকা ব্যক্তিটি এবার সামনে বেরিয়ে আসে। সামনে এগিয়ে আসতেই লোকটি 2 হাত জড়ো করে
মুখে একটি কদাকার হাসি হেসে চিনচিনে গলায় বলে ওঠে, আগে কথা আমি গো। এবারে হারু ভালো করে দেখতে পেয়েছে লোকটার মুখ। ও ভম্বল তুই? তা ওই গাছের আড়াইলে লুকাইয়া ছিলস কেনে? এক্ষুনি তো মস্কাইয়া দিতাম গিয়া তোরে। খানিকটা চুপ থেকে ভম্বল বলে, কাকা এমনিও বেশি দিন নাই, সে জায়গা উঠছে গো। আমি নিজে চোখে দেখছি, কি ভয়ঙ্কর কাল পিশাচি সে কি বলবো কাকা। আমার চোখের সামনে মাইনকেরে গাছের পাতার মতো মুচড়াইয়া ফেললি গো। এই বলে যেন একবার কেঁপে উঠল ভম্বল। ভম্বলের এই কথা শুনে চায়ের দোকানের সকলেই ইতিমধ্যেই বেশ উত্তেজিত হয়ে উঠেছে। তারা হারুকে চোখের ইশারায় বলল ভম্বলকে দোকানের মধ্যে নিয়ে এসে বসাতে। ভম্বল জাতে ছোট, তাই গ্রামের বাকিরা তার সাথে একই আসনে বসে না। কিন্তু আজকের দিনটা অন্যরকম। আজ আর কারো মনেই জাতপাতের ভেদাভেদ রইল না। গ্রামের বয়োজ্যেষ্ঠ গগন খুঁড়ো এতক্ষণ সবকিছু চুপচাপ শুনছিল। এবার সে গলা খাঁকড়ি দিয়ে বলে উঠল, ভম্বল এদিকে আয়, আমার কাছে আইসা বস দিকি। ভম্বল খানিকটা ইতস্তত করছে দেখে গগন খুঁড়ো তাকে নিজের কাছে টেনে নিয়ে বলে, ভম্বল রে বাবা, মার ইক্ষণ ভেদাভেদ কইরা লাভ নাই বাপ। এখানে সকল রে একসাথে মিলা শক্তি বাড়াইতে লাগবো। তা তুই ঠিক কি দেখছিলি ক দেখিনি? এবারে ভম্বল সে রাতে তার দেখা পুরো ঘটনাটা ব্যাখ্যা করে। আমি খুড়া তখন মানিক রে বাঁচাইতে আসছিলাম, কিন্তু পাইলাম কই খুড়া, পাইলাম কই। আমার চোখের সামনে মানিক রে আর বলতে পারে না ভম্বল, ডুকরে কেঁদে ওঠে। চোখের সামনে ছোটবেলার বন্ধুর এরকম ভয়ঙ্কর মৃত্যুকে কিছুতেই ভুলতে পারছে না সে। এদিকে সমস্ত ঘটনা শুনে গগন খুঁড়োর মুখ গম্ভীর হয়ে উঠেছে। কি যেন এক চিন্তায় তার গালের প্রতিটা চামড়ার ভাঁজ শক্ত হয়েছে। তার উদ্দেশ্যে জগন্নাথ খুঁড়ো কিছু একটা বলতেই যাচ্ছিল, এমন সময় গগন খুঁড়ো তাকে থামিয়ে দিয়ে বলল, রাত বাইরেছে, তোমরা এখন যে যার ঘরে ফিরে যাও, সাবধানে যাইও। আর হ্যাঁ, আজ থেকে কিছুদিন সন্ধ্যার পরে ঘর থেকে বাইরে না থাকার চেষ্টাই করো। ব্যাপার সুবিধার ঠেকছে না। আর রাতে যদি কোনো শব্দ পাও, ভুল কইরাও কোনো দরজা খুইলা বাইরে যাইও না। এখন এর থেকে বেশি কিছু কইতে পারবো না। যা বললাম মনে রাখা কাজ কইরো, কেমন? যাও যাও, সব জলদি জলদি ঘরে ফিরা যাও, আমিও উঠি। এই বলে গগন খুঁড়ো এক প্রকার হন্তদন্ত হয়েই আসর ছেড়ে উঠে চলে গেল। সবাই তার এইরূপ আচরণের হেতু বুঝতে পারল না ঠিকই, কিন্তু তার বলা কথা অমান্য করবে এমন সাহস এই গ্রামে কারো নেই। গগন খুঁড়ো ঠিক কিছু একটা আঁচ করতে পেরেছে, সেই জন্য তো সবার উদ্দেশ্যে এমন আদেশ জারি করল। এই ভেবে খানিকক্ষণ সবাই নিজেদের মুখ চাওয়াচাই করে আবার যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রাত ঠিক কটা হবে জানা নেই। হঠাৎ কিসের যেন অদ্ভুত একটা শব্দে ভম্বলের ঘুমটা ভেঙে গেল। এমনিতে ঘুম খুব একটা গাঢ় নয় তার, কিন্তু আজ ক্লান্ত থাকার দরুন হয়তো একটু জোরালো ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙতেই
সে খানিকক্ষণ বিছানায় বসে শব্দের উৎস খোঁজার চেষ্টা করল। পাশে আরতি অকাতরে ঘুমোচ্ছে। তার নাক ডাকার প্রবল শব্দের ঠেলায় ভম্বল বাইরের শব্দের ঠিকানাটা কিছুতেই করতে পারছে না। অগত্যা মশারি তুলে বিছানার বাইরে বেরিয়ে এলো সে। দক্ষিণের জানালাটা খুলে বাইরে কান পাতল। দক্ষিণ দিকে ভম্বলদের গোয়াল ঘর। নিজে মনেই বলে উঠল, আওয়াজটা ওই দিক থেকে আসতিছে না? ঠিক গোয়াল ঘর থেকেই তো আসতিছে। গরুগুলানের আবার কিছু হলো নাকি? হ্যাঁ, আজ বিকেলেই তাদের একটা বাছুর হয়েছে। গোয়ালে আরতি যত্ন করে মা আর বাছুরকে শুইয়ে এসেছে। সেই বাছুরেরই কিছু হলো কি না এই ভেবে ভম্বল হাতে লণ্ঠন নিয়ে বেরোতেই যাবে, ঠিক এমন সময় গোয়ালের দিক থেকে একটা চাপা ঘর ঘর শব্দ ভেসে এলো তার কানে। যেন গোয়ালের ভেতর কোনো প্রাণী যন্ত্রণায় কাতরাচ্ছে। আর দেরি করে না ভম্বল, দরজার পাশে রাখা লোহার লাঠিটা নিয়ে ঝড়ের বেগে ছুটে বেরিয়ে যায় গোয়াল ঘরের দিকে। তখন ভম্বলের থেকে হাত দুয়েক দূরত্ব গোয়াল ঘরের। সেখানে দাঁড়িয়েই লণ্ঠনের আলোতে ভম্বল যা দেখল তাতে তার সর্বাঙ্গ হিম শীতল হয়ে উঠল। তার বাছুরটা মাটিতে চিত হয়ে পড়ে দাপড়াচ্ছে, আর তার ওপর বসে বাছুরের পেট ছিঁড়ে নাড়ি ভুড়ি বের করে দুহাতে মুখে পুড়ছে। ওকে পাশেই মা গরুটি আত খাওয়া অবস্থায় পড়ে রয়েছে, রক্তে ভেসে যাচ্ছে গোয়াল ঘর। বাছুরটার পেটের ওপরে বসে এক ভয়ঙ্কর নারী মূর্তি, আর সেই নারী মূর্তির মুখ থেকে বের হয়ে আসছে ঘর ঘর শব্দটা। এহেন অপার্থিব দৃশ্য দেখে ভম্বলের মুখ থেকে ও নিজের অজান্তেই এক প্রকার চিৎকার বেরিয়ে এলো। আর তৎক্ষণাৎ নারী মূর্তি তার দিকে মাথা তুলে চাইল। ভম্বল এবার দেখতে পেল বিভৎস বিকৃত মুখাবয়ব। ও মুখের চোখ মুখ আলাদা করা যায় না, সব যেন গলে পচে এক হয়ে গিয়েছে। ধীরে ধীরে নারী মূর্তিটির মুখে ফুটে উঠল একটা চেরা হাসি। বাছুরটিকে ফেলে উঠে দাঁড়ালো সে। পর মুহূর্তে বেঁকে চুড়ে এগিয়ে আসতে লাগলো ভম্বলের দিকে। ওদিকে ভম্বল যেন বাহ্যিক জ্ঞান হারিয়েছে। কোনো এক প্রচণ্ড অদৃশ্য শক্তি তাকে স্থির করে দিয়েছে সেই মুহূর্তে। এগিয়ে আসছে সেই বিভীষিকা, তবুও ভম্বলের নড়ার ক্ষমতা নেই। কিছুক্ষণের মধ্যে ও হয়তো পরিণত হবে ওই পিশাচের ভোগে। মূর্তিটা যখন একেবারে এক হাতের মধ্যে এসে পড়েছে, ঠিক সেই সময় হঠাৎ করে পেছন থেকে ভম্বলের হাতে একটা হ্যাঁচকা টান পড়ল। পর মুহূর্তে সেই টান ভম্বলের শরীরটাকে টেনে নিয়ে ছুটতে থাকে ঘরের দিকে। ভম্বল ও দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে তার সাথে ছুটে এসে ঘরে ঢোকে। আরতি, হ্যাঁ আরতি, ভম্বলের স্ত্রী। ঘুম ভেঙে স্বামীকে পাশে না দেখতে পেয়ে সদর দরজা খোলা দেখে সেও বাইরে বেরিয়ে এসেছিল। তারপর সেই বীভৎস দৃশ্য দেখে তার স্বামীকে কোনো ক্রমে টেনে হিঁচড়ে ঘরে এনে দরজায় ঝটপট খিল তুলে দেয় সে। ঘরের মধ্যে দুটো প্রাণী কাঠ হয়ে দাঁড়িয়ে শোনে দরজার বাইরের পিঠে প্রবল করাঘাতের শব্দ। সেই পিশাচিনী যেন সব ভেঙে নিয়ে যেতে চায় তার স্বামীকে। দুজনে কোনো ক্রমে ভগবানের নাম জপ করতে করতে সারা রাতটা কাটায়। বাইরে যেন ঝড় উঠেছে, সব ধ্বংস করে দেবে সেই ঝড়। কে যেন চিৎকার করে তারই মধ্যে বলছে,
কতদিন এভাবে আটকে রাখবে রে মাগি? হ্যাঁ, কতদিন? এদের সব কটাকে আমি শেষ করে দেবো, মারবো সব কটাকে, কেউ বাঁচাতে পারবে না, কেউ না। ঘরের মধ্যে গুটিসুটি মেরে ভগবানের নাম জপেই চলে ওরা। আজ যে ঝড় উঠেছে সেটার শেষ ঠিক কোথায়? কি বলছো গগন? এটা যে কোনোভাবেই সম্ভব নয় সেটা তুমিও নিজে জানো। এসব অবাস্তব কল্পনা মনের থেকে ঝেড়ে ফেলে দাও। কোনোভাবেই এটা সম্ভব নয়। আমি, তুমি, কানু, মানিক, ভোলা আরো যারা যারা সেদিন রাতে ছিলাম তারা সবাই জানে কি ঘটেছিল সেদিন। যারা জানে না তারা হয়তো এসব আজগুবি রঙ্গ তামাশা নিয়ে চর্চা করতে পারে, কিন্তু তোমার মুখে এসব কথা মানায় না গগন। না, জমিদার বাবু ভম্বলটা নিজের চোখেই দেখিছে। আর আমার মন কইতাছে ভম্বল ভুল দেখে নাই জমিদার বাবু। আপনি ভাইবা দেখেন, এই পয়সা মানিকরেই কেন মারতে গেল? না মানে বলতে আসি কি, গগন আস্তে কথা বলো গগন। দেওয়ালেরও কান রয়েছে। কেন মানিকরি মরতে হইল তার আমি কি জানি? হবে হয়তো নেশা করে ফিরছিল, খেয়াল না করে হড়কে গিয়ে এরম কাণ্ড হয়েছে। সব কিছুতেই তোমাদের অতিলৌকিক কিছু যুক্ত না করলে পেটের ভাত হজম হয় না দেখছি। ঘৃণা ধরে গেল। জমিদার মুখে একটা বিকৃত শব্দ করে গগন খুড়োর দিক থেকে মুখ ঘুরিয়ে সামনের কাঁচের টেবিলে রাখা মদের গ্লাসটা হাতে উঠিয়ে সবে গলায় ঢালতে যাবেন, ঠিক সেই সময় অন্দরমহল থেকে কাদের যেন যৌথ চিৎকার ভেসে আসে। সাথে সাথে গ্লাস ফেলে জমিদার হন্তদন্ত হয়ে সেদিকে ছুটে যান। পিছু পিছু যায় গগন খুড়ো। বাড়ির ভেতরে পৌঁছে যা দেখতে পায় তাতে তাদের দুইজনেরই গোটা শরীর যেন মুহূর্তের মধ্যে পাথরে পরিণত হয়ে যায়। বাস্তব জ্ঞান লোপ পায় ওদের দুইজনের। তারা দেখে জমিদার বাড়ির রাঁধুনি জগমোহন নিথর দেহ নিয়ে পড়ে রয়েছে ঠিক জমিদার বাবুর শোবার ঘরের একেবারে সামনে। তার শরীরটা কেউ যেন নির্দয়ের মতো আঁচড়ে কামড়ে ফালা ফালা করে দিয়েছে। জগমোহনের পেটের কাছটা দুফালি করে চিনে ফেলেছে কেউ। অসম্ভব ধারালো কিছু দিয়ে ফালি করে দেওয়া হয়েছে জগমোহনের সমস্ত শরীর। রক্তে ভেসে যাচ্ছে গোটা স্থান। দৃশ্য দেখে উপস্থিত সকলেই থরথর করে কাঁপছে। জমিদার বজ্র নারায়ণ কিছুক্ষণ আগে এক বোতল পানীয় সমাধা করে বসে নেশার আমেজ নিচ্ছিলেন। এখন সেই নেশার বিন্দুমাত্র আর অবশিষ্ট থাকল না। চোখের সামনে এইরূপ নারকীয় দৃশ্য দেখে তার বাস্তব জ্ঞান লোপ পেয়েছে যেন। কাঁপা কাঁপা গলায় গগন খুড়োর দিকে ফিরে বলে ওঠেন, গগন এসব কি? কিছুই তো মাথায় ঢুকছে না আমার। উফ উফ, আমি যে সহ্য করতে পারছি না এই দৃশ্য। গগন, আমাকে নিয়ে চলো এখান থেকে, নিয়ে চলো। গগন খুড়োর নিজেরও থরহরিকম্প অবস্থা। সে নিজেই ঠিকমতো দাঁড়াতে পারছে না। জমিদার বাবুকে কিভাবে সেখান থেকে নিয়ে যাবে? তবুও কোনো ক্রমে গগন খুড়ো আর জমিদার বাড়ির বহুদিনের পুরনো ভৃত্য নিমাই দুইজনে মিলে ধরাধরি করে জমিদারকে বসার ঘরে এনে বসালো। তখন সমানভাবে কেঁপে যাচ্ছেন তিনি। এবার খপ করে গগন খুড়োর হাতটা চেপে ধরে কাঁপা গলায় বললেন, এসব কি দেখলাম গগন? উফ, এই যে চোখে দেখা যায় না। এইভাবে কে খুন করলো জগমোহনকে? এতটা নৃশংস কেউ হয় কিভাবে গগন? ওদিকে জমিদার বাড়ির ভৃত্যরা বাইরে তখন মৃতদেহটা সরাতে ব্যস্ত। এরই মধ্যে হঠাৎই বাড়ির অন্য দিক থেকে
একটা চাপা শব্দ তাদের কানে এলো, খানিকটা নুপুরের শব্দের মতো। জমিদার বাবুকে ইশারাতে চুপ করতে বলে ঘরের দরজা দিয়ে আস্তে আস্তে সেদিকে এগিয়ে গেলেন গগন খুড়ো। বারান্দায় এসে দাঁড়ান তিনি। খানিক এদিক ওদিক চোখ ঘুরিয়ে শব্দের উৎস খোঁজার চেষ্টা করতেই তার চোখ গিয়ে পড়ে নিচ তলায় জমিদার বাড়ির সিংহদুয়ারের দিকে। কোনো এক নারী মূর্তি যেন হনহন করে বাড়ির বাইরে বেরিয়ে যাচ্ছে। অন্ধকার আর দূরত্বের জন্য ব্যক্তিটি কে সেটা ঠিক করে ঠাউর করতে পারলেন না গগন খুড়ো। কি একটা সন্দেহ হতেই চট করে তিনি দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসেন এবং অতি সন্তর্পণে সেই নারী মূর্তির পিছু নেন। দ্রুত পায়ে এগিয়ে চলেছে দুজনেই। গগন খুড়ো এতটা দ্রুত চলে বয়সের ভারে খানিকটা যেন হাঁপাচ্ছেন, কিন্তু সেই নারী মূর্তি ক্রমশ এগিয়েই চলেছে। এবার সেই গড়পোতার মাঠের কাছে পদ্ম বিলের সামনে এসে থামল সেই নারী মূর্তি। জ্যোৎস্না রাত, চারিদিকে চাঁদের আলোয় ঝলমল করছে। পুকুরের জলে চাঁদের আলো পড়ে চিকচিক করছে চারপাশ। গগন খুড়ো খানিকটা দূরত্ব রেখে একটা বট গাছের আড়ালে নিজেকে যতটা সম্ভব আড়াল করে দাঁড়িয়ে ব্যাপারটা দেখার চেষ্টা করতে থাকলেন। তার মনে এখন শুধু দুটো প্রশ্ন, কে এই মহিলা? আর এত রাতে যখন জমিদার বাড়িতে এরকম একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, তখন এই মহিলা চুপিসারে বাড়ি থেকে বেরিয়ে এই নির্জন মাঠের পুকুরে কী বা করছে? এসব দোলাচল যখন গগন খুড়োর মনের মধ্যে দানা বাঁধছে, ঠিক তখনই তার মনে হলো নারী মূর্তিটি যেন তারই দিকে একবার ঘুরে তাকালো। এই সময় গগন খুড়ো দেখতে পেলেন নারী মূর্তিটির মুখ, আর তাতে নিজের অজান্তেই তার মুখ থেকে বেরিয়ে এলো, আরে ছোট বৌমা না? হ্যাঁ, ঠিক দেখছেন তিনি। সেই নারী মূর্তি আর কেউ নয়, বরং জমিদার বাড়ির ছোট বউ ননিবালা। গগন খুড়ো ভীষণ অবাক হয়ে গেলেন ননিবালাকে সেখানে দেখে। তিনি মোটেও ভাবতে পারেননি যে তিনি এভাবে বাড়ির ছোট বউকে দেখবেন। ননিবালার একই বিভৎস চেহারা। একটা লাল জরি পাড়ের শাড়ি আলুথালু ভাবে কোনো রকমে তার দেহের লজ্জা নিবারণ করছে। তার চুল যেন সনের নুড়ির মতো অগোছালো হয়ে রয়েছে, শাড়ির আঁচল ভুলুণ্ঠিত। এবার গগন খুড়োর দিক থেকে মুখ ঘুরিয়ে পুকুর ছেড়ে আরো সামনের দিকে এগিয়ে যেতে থাকে ননিবালা। গগন খুড়ো তার পিছু নেয় নিঃশব্দে। কিন্তু এ কি, ননিবালাই কোথায় এগিয়ে চলেছে? পুকুর থেকে 10 পা এগোলেই গ্রামের ভাগাড়, সেদিকেই এগিয়ে চলেছে ননিবালা। গগন খুড়োর হৃৎপিণ্ডের গতি এরই মধ্যে 100 গুণ বৃদ্ধি পেয়েছে, কিন্তু তাও পিছু হটলেন না তিনি। আজ সবটা দেখেই ছাড়বেন। ননিবালা এবার ভাগাড়ের ভেতর ঢুকে উবু হয়ে বসে পড়ল। গগন খুড়ো বেশ খানিকটা দূরত্ব থেকে সম্পূর্ণ ব্যাপারটা লক্ষ্য করছেন। তিনি দেখলেন ননিবালা হঠাৎই কি যেন দুহাতে তুলে ক্রমশ গোগ্রাসে মুখে পুড়তে থাকল। কোনো দিকে যেন খেয়ালই নেই মেয়েটার। কি এক অদম্য সাহস পেয়ে বসল গগন খুড়োর। তাতে ভর করেই খানিকটা এগোলেন তিনি। দৃষ্টির পরিসীমার মধ্যে আরো কিছুটা ঢুকতেই গগন খুড়োর শ্বাস রোধ হওয়ার উপক্রম হল। এ কি দেখছেন তিনি? ননিবালা ভাগাড়ে ফেলে যাওয়া একটা বাসি কুকুরের দেহ দুহাতে ছিঁড়ে খুবলে গোগ্রাসে মুখে পুড়ছে, আর সেই সাথে একটা বিকট পরিতৃপ্তির হাসি হেসে চলেছে।
এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারে না গগন খুড়ো। পিছনে ফিরে পালাতেই যাবেন, ঠিক তখনই ননিবালা পিছন থেকে ডেকে ওঠে। গগন, এই গগন, তুই পালাচ্ছিস কেন? হ্যাঁ, হায় হায়, দেখ দেখ, কুত্তো খাবার খাবি না? হ্যাঁ, হায় হায়, হায় না গগন, এই গগন। গগন খুড়োর হাত থেকে লণ্ঠনটা মাটিতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে গেল। আর এক মুহূর্ত দেরি না করে গগন খুড়ো পড়ি মরি করে গ্রামের দিকে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলেন। ননিবালার গলা দিয়ে যে আওয়াজ বের হয়েছে সেটা গগন খুড়ো খুব ভালো করে চেনেন। এক নিঃশ্বাসে দৌড়ে কোনো ক্রমে নিজের বাড়িতে এসে দৌড় বন্ধ করেন গগন খুড়ো। নিজে মনেই বলে ওঠেন, মীনাক্ষী। ক্ষণিক চুপচাপ বসে থেকে নিজেকে সামলে নেন। তার চোয়াল শক্ত হয়ে ওঠে। না, ভয় পেলে হবে না। সে ফিরে এসেছে, গ্রাম উজাড় করতে সে ফিরে এসেছে। আর দেরি করা যাবে না। কাল সকালে সে যাবে জমিদারের কাছে। তারপর তার গন্তব্য হবে কুসুমপুর। পরদিন যখন গগন খুড়ো কুসুমপুর এসে পৌঁছলেন তখন বেলা বেশ পড়ে গিয়েছে। পশ্চিম দিগন্তে সূর্য ডুবি ডুবি করছে প্রায়। গগন খুড়োর মুখটা কি ভীষণ রকম কঠিন হয়ে রয়েছে। কপালে চিন্তার ভাঁজ সুস্পষ্ট। গতকাল রাতে তার সাথে যা কিছু ঘটে গিয়েছে তার আভাস কিছুটা হলেও যেন গগন খুড়ো আন্দাজ করতে পেরেছেন। না, কিছুটা নয়, পুরোটাই হয়তো। এসবই এক মনে চিন্তা করে যাচ্ছিলেন গগন খুড়ো। ঠিক এই সময় গাড়োয়ানের গলার স্বরে হুঁশ ফিরল তার। কর্তা, আমরা কুসুমপুর আইসা গেছি। আমি এখানে দাঁড়াইতেছি, আপনি এই বেলা শর্ট করে কাজ করে ফিরে আসেন দেখি। রাত হতে চলল, এরপর ফিরতে গেলি সেই মাঠ। আচ্ছা আচ্ছা, তুই চুপ কর হারামজাদা। এই তুই তুই এখানে দাঁড়ায় থাক, আমি যাব আর আসবো। এত বেলায় এত তার নাম নিয়ে আমার উদ্ধার করতে হবে না, যত সব। নে দাঁড়া। মুখে এক প্রকার বিরক্তি নিয়ে গগন খুড়ো গ্রামের দিকে এগিয়ে চললেন। হন্তদন্ত হয়ে খানিকটা ভেতরে এসেই গ্রামের বাঁ দিকে একটি সহস্র বর্ষ পুরাতন বট গাছ দেখে সেদিকেই এগোলেন তিনি। কিছুটা এগোতেই তার চোখ পড়ল একটা কুঁড়ে ঘরে। ঠিক ঘর বলা চলে না সেটাকে, খড় বিচুলি পাতা ইত্যাদি দিয়ে কোনো রকমে গড়ে তোলা একটি বাসস্থান। যাই হোক, সেদিকেই অতি সন্তর্পণে এগিয়ে চললেন বৃদ্ধ। যখন তিনি ঘরের বেশ নিকটে, ঠিক সেই মুহূর্তেই এক জলদ গম্ভীর কণ্ঠ ভেসে এলো তার কানে। আয় গগন, বড় দেরি করে ফেলেছিস রে। গগন খুড়ো দ্রুত বেগে ঘরের ভেতর প্রবেশ করে। একরকম সাষ্টাঙ্গ প্রণামের ভঙ্গিতে লুটিয়ে পড়লেন তিনি সেই ব্যক্তির সামনে। ভয় মিশ্রিত কান্না ভেজা গলায় বলে উঠলেন, রক্ষে করুন বাবা, রক্ষে করুন। সে ফিরে এইছে প্রতিশোধ নীতি। সে কাউরে ক্ষমা দেবেনি বাবা। রক্ষে করুন আমাদের এই বেলা, না হলে যে ডুমুর ঝরা গ্রাম নিচ্ছিন্ন হয়ে যাবে বাবা। রক্ষা করুন। আপনি চাইলি আমাদের গ্রামটা এ যাত্রা বেঁচে যাবে বাবা। এবার সামনের সেই ব্যক্তিটি এক প্রকার গর্জন করে উঠল, চুপ কর হারামজাদা, তোদের রক্ষে করব? তোদের লজ্জা করে না? একটা ফুলের মতো জীবন তোরা কিভাবে কেড়ে নিয়েছিস আমি জানি না ভেবেছিস? কি দোষ ছিল মেয়েটির? মনে করে বল, কি দোষ ছিল? আমি শশী কাপালিক রে, আমার থেকে সত্যি লুকিয়ে রাখবি ভেবেছিস? এত বড় সাহস!
গগন খুড়ো ভয়ে কিছুটা থতমত খেয়ে আমতা আমতা করে বললেন, বাবা, আপনি আপনি ত্রিকালজ্ঞ। আপনার থেকে কি লুকাবো বাবা? আমাদের বড্ড ভুল হয়ে গেছি বাবা। আমি নিজেকে এই পাপের আগুনে পুড়ে ফেলতে রাজি, কিন্তু যারা নির্দোষ তাদের কেন মরতে হবে বলিন বাবা? তাদের কেন মরতে হবে? বলতে বলতে গগন খুড়োর গলা কান্নায় জড়িয়ে এলো। এবার মনে হয় শশী কাপালিক খানিকটা শান্ত হলেন। ঠান্ডা গলায় বললেন, ওঠ গগন, উঠে পড়। তোর মৃত্যু তো নিশ্চিত, সে নিয়ে কোনো সন্দেহই নেই। কিন্তু তুই যে একাই নোস, তোদের সবাইকে একে একে মরতেই হবে। তোদের পাপের প্রায়শ্চিত্ত গোটা গ্রাম উজাড় করে শোধ করতে হবে। তবে হ্যাঁ, আমি চেষ্টা করে দেখতে পারি যাতে মীনাক্ষীর প্রতিশোধের আগুন থেকে গ্রামের নির্দোষ প্রাণগুলোকে রক্ষা করা যায়। নে ওঠ, আর দেরি করে কাজ নেই, সময় আর বেশি হাতে নেই। কাল অমাবস্যা, যা করার কাল রাতের মধ্যেই করতে হবে, না হলে। কিছু একটা বলতে গিয়েও থেমে গেলেন কাপালিক। আচমকা তিনি গগন খুড়োর কপালে তার বুড়ো আঙুলটা চেপে ধরলেন। গগন খুড়ো কিছুতেই বুঝে উঠতে পারল না। পাথরবৎ শুধু দাঁড়িয়ে রইলেন। শশী কাপালিক বিড়বিড় করে কি এক মন্ত্র পাঠ করে চললেন। খানিক পর চোখ খুললেন কাপালিক। নিজের গলা থেকে একটি রুদ্রাক্ষ নিয়ে গগন খুড়োর গলায় পরিয়ে ডান হাত মুঠো করে মাথার উপর বার কয়েক ঘুরিয়ে আবারও মন্ত্র পড়তে লাগলেন। তারপর চটপট নিজের ঝোলার ভেতর থেকে কিছু দরকারি জিনিস নিয়ে ক্ষিপ্র গতিতে গগন খুড়োর হাত ধরে বাইরে বেরিয়ে বললেন, যাই হয়ে যাক, পেছনে ফিরে দেখবি না গগন। গাড়ি কোথায় দাঁড় করিয়েছিস? এদিকে গগন খুড়ো কিছুই বুঝে উঠতে পারলেন না, আবার সাহস করে জিজ্ঞেসও করতে পারলেন না যে কি এমন হলো যেভাবে তাকে নিয়ে কাপালিক প্রায় ছুটে চলেছেন। তাই কেবল আমতা আমতা করে উত্তর দিলেন, দক্ষিণ দিকে বাবা, ওইখানে আমার গাড়ি। শশী কাপালিক প্রায় ছুটে এসে গগন খুড়োকে নিয়ে গাড়িতে বসেই আদেশ দিলেন যেন এক্ষুনি গাড়ি ছোটানো হয় ডুমুর ছোড়ার দিকে। চুপচাপ খানিকটা পথ এসে মুখ খুললেন কাপালিক। গগন, তুই ভাবছিস আমি কেন এমন করে তোকে নিয়ে বেরিয়ে এলাম, তাই তো? তাহলে শোন, তুই যখন আমার কাছে এলি তখনই আমি দেখেছিলাম তোর পিছনে এক অন্ধকার যেন তোকে অনুসরণ করছে। সে অন্ধকার প্রচন্ড রাগে ফুঁসছে। আমার ঘর পবিত্র, সেখানে নিত্য মায়ের পূজা হয়, সেই জন্য সেখানে সে তোর কোনো ক্ষতি করেনি। তাছাড়া পথেও ও তোর ক্ষতি করতে পারত, কিন্তু করেনি কেন জানিস? যে তোর পিছু নিয়েছিল তার উদ্দেশ্য ছিল তুই কোথায় যাচ্ছিস সেটা দেখা। সে কাজ হয়ে গেলে সে তোকে নির্দ্বিধায় মেরে ফেলত। আমি সঠিক সময় বুঝে নিয়েছিলাম ব্যাপারটা। জানতাম আমরা যেই ওই ঘর ছেড়ে বেরুবো তৎক্ষণাৎ সে তোর প্রাণ কেড়ে নেবে, সাথে আমারও অনিষ্ট সাধন করার চেষ্টা করবে। তাই তোর শরীর বন্ধন করে নিজের শরীরটাও বেঁধে নিলাম। আসলে আমি যতটা সহজ ভেবেছিলাম তাকে, সে অতটা দুর্বল নয়। তবে দেখি, আমিও শশী কাপালিক, সারা জীবন মায়ের পূজা করে আর শ্মশানে মশানে জীবন কাটিয়েছি। এদের সম্মুখীন আমি বহুবার হয়েছি রে। আমাকে পরাস্ত করা তার কম্য নয়। দেখি কত ধানে কত চাল। শশী কাপালিকের মুখে এই কথাগুলো শুনে গগন খুড়োর প্রায় জ্ঞান হারিয়ে ফেলার জোগাড়। কোনো মতে গাড়ির ছাউনি ধরে নিজেকে সামলে নিলেন।
কাপালিকের ভ্রুযুগল কুঞ্চিত হয়ে উঠেছে, কিন্তু তার চোখে যেন আগুন। গাড়ি এগিয়ে চলল ডুমুর ছোড়ার দিকে। রাত তখন কত ঠিক জানা নেই। গাড়ি এসে পৌঁছল জমিদার বাড়ির সামনে। গাড়ি থেকে নামলেন শশী কাপালিক, কিন্তু নেমেই বাতাসে কি যেন একটা শুকতে লাগলেন তিনি। বার তিনেক জোরে জোরে নিঃশ্বাস নিয়ে জমিদার বাড়ির দিকে মুখ করে জলদ গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, সে আছে এখানে, এ বাড়িতেই আছে, সে ঢুকে পড়েছে বাড়ির ভেতর। খুব দেরি করে ফেললি রে গগন, খুব দেরি। আমি বাতাসে তার আত্মার পচে যাওয়া গন্ধ পাচ্ছি, সে এখানে আছেই। এই বলে ঝোলা থেকে এক প্রকার সাদা গুঁড়ো বের করে হাতের মুষ্টিতে ধরে জোরে জোরে মহাকালী বীজ মন্ত্র পাঠ করতে লাগলেন। 3 বার বীজ মন্ত্র পাঠ করে মুষ্টিতে থাকা গুঁড়ো ফুঁ দিয়ে জমিদার বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে ছড়িয়ে দিলেন। এবার গগন খুড়োর উদ্দেশ্যে বললেন, যা ভেতরে গিয়ে তোদের জমিদারকে ডেকে নিয়ে আয়। আমি ভেতরে যাব না। ভেতরে যে অপশক্তি রয়েছে সে চায় না আমি ভেতরে যাই। আমি গেলে সে হয়তো আমার কোনো ক্ষতি করবে না, কিন্তু বাড়ির নির্দোষ মানুষগুলোর প্রাণ সংশয় ঘটে যেতে পারে। তাই তুই গিয়ে জমিদারকে বাইরে নিয়ে আয়, যা। গগন খুড়ো কিছুটা ভয় পেলেও শশী কাপালিকের আদেশ অমান্য করবে এমন সাধ্য তার নেই। তাই রাম নাম জপতে জপতে প্রবেশ করলেন জমিদার বাড়ির অন্দরমহলে। জমিদার বাড়িতে আজ যেন সবাই এক অমোঘ নিদ্রায় ডুবে রয়েছে। সদর দরজাটা হাট করে খোলা। গগন খুড়ো ধীরে ধীরে এগোলেন জমিদার বাবুর ঘরের দিকে। কাছাকাছি যেতেই হঠাৎ ঘরের ভেতর থেকে একটা মেয়েলি গলায় গুনগুন করে গান শুনতে পেলেন। আশ্চর্য, এত রাতে জমিদারের ঘরে কোন মেয়ে গান গাইছে এভাবে? বেজায় অবাক হলেন গগন খুড়ো। পা টিপে টিপে অতি সন্তর্পণে ঘরের জানলা দিয়ে ভেতরে উঁকি দিলেন। আর তাতেই এক ভয়ানক দৃশ্য দেখে গগন খুড়োর চোখ বিস্ফারিত হয়ে যায়। ঘরের মেঝেতে পড়ে রয়েছে জমিদারের নিথর দেহ, আর সেই দেহের ওপরে বসে জমিদারের পেট চিরে নাড়ি ভুড়ি 2 হাতে বের করে খাচ্ছে ও কে? ছোট বৌরানী না? গগন খুড়োর দেখতে এতটুকু ভুল হয়নি। ওটা জমিদার বাড়ির ছোট বউই বটে। ভয়ের চোটে গগন খুড়ো মাথা ঘুরে পড়েই যাচ্ছিল, কিন্তু তৎক্ষণাৎ সে পড়ল না, পড়ল তার হাতে ধরে রাখা হ্যারিকেন। সঙ্গে সঙ্গে গগন খুড়োর দিকে মুখ তুলে তাকালো ছোট বউ। কি বিভৎস তার সেই চেহারা! সে মুখে প্রাণ নেই, সে মুখে বিকার নেই, যেন এক অতল গহ্বর বিরাজ করছে। চোখের কোটর শূন্য, কালো অক্ষি গহ্বরে কোনো জীবিত দৃষ্টি নেই। তৎসত্ত্বেও গগন খুড়োর মনে হলো ওই আধারে জমাট বাঁধা চোখ দিয়ে সে যেন গগন খুড়োর মনের শেষ বিন্দুটাও সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছে। কোনো দিকে না তাকিয়ে ছুট লাগালো গগন খুড়ো। পেছনে ভেসে আসলো সেই পিশাচিনীর বিকৃত হাসি। ছুটতে ছুটতে হঠাৎ কিসে যেন পাহড়কে ছিটকে পড়ল গগন খুড়ো।
গায়ে যেন চ্যাটচেটে কি একটা তরল এসে লাগলো। ততক্ষণে বারান্দায় এসে উপস্থিত হয়েছে সে। প্রায় নিভে আসা গ্যাস বাতির মৃদু আলোয় গগন খুঁড়ো সেই তরলে হাত ঠেকিয়ে চোখের সামনে তুলতেই চিৎকার করে পিছনে সরে এলো। রক্ত! হ্যাঁ, গোটা বারান্দা ভেসে যাচ্ছে রক্তে। পেছতে গিয়ে এবার আবার কিসে একটা ধাক্কা খেয়ে সেদিকে তাকাতেই আরো একবার চিৎকার করে উঠল সে। ছোট কর্তা! নিজের চোখকে কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছে না গগন খুঁড়ো। এ কি হয়ে গেল? এভাবে সমস্ত কিছু শেষ হয়ে যাবে স্বপ্নেও কল্পনা করেনি সে। হতবিহল হয়ে সেই রক্ত ভেজা মেঝের ওপরেই থপ করে বসে পড়ল খুঁড়ো। অঝোরধারায় কাঁদতে লাগলো। এমন সময় একটা পচা গন্ধে পরিপূর্ণ হয়ে উঠল স্থানটা। কি মনে করে খুঁড়ো পিছনে ফিরে চাইতেই আতঙ্কে তার হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল। তার ঘাড়ের কাছে মুখ রেখে উবু হয়ে বসে রয়েছে জমিদার বাড়ির ছোট বউ। তার মুখ থেকে তখন সদ্য গড়িয়ে পড়ছে সদ্য খাওয়া তাজা রক্ত। তার শরীর থেকে বেরোচ্ছে ভাগাড়ের পচা গন্ধ। খুঁড়োর চোখের সামনেই ছোট বউয়ের মুখটা যেন একটু একটু করে বদলে গিয়ে অনেকটা মীনাক্ষীর মতো দেখতে হয়ে গেল। এবার পিশাচিনী তার ধারালো নখযুক্ত হাতটা তুলে আনে খুঁড়োর মুখের উপর। নখের আগায় খানিকটা যেন চিরেও যায় গগন খুঁড়োর গালের এক পাশ। এবার সে দেখে মীনাক্ষী রূপী ওই পিশাচিনীর মুখের ভেতর থেকে সরু একটা জিভ বেরিয়ে এলো। তারপর খুঁড়োর মুখের ওপরে সেটা এদিক ওদিক ঘুরে বেরিয়ে আসা রক্তগুলো চেটে খেতে লাগলো। গগন খুঁড়োর বাস্তবিক জ্ঞান যেন ক্রমশ লোপ পাচ্ছে। অতল ধারায় ডুবে চলেছে সে। প্রাণ বাঁচাবার জন্য কোনো চেষ্টা করার মতো শেষ শক্তিটুকু আর অবশিষ্ট নেই। এবার সেই পিশাচিনী হিস হিসে গলায় বলে ওঠে, গগন, এই গগন, তুই আমার সাথে চল গগন। তোরে আমি জমি দিব, টাকা দেব, কিন্তু আগুন দিব নি। যাবে যাবে গগন, যাবে। এই বলে হা করলো সেই পিশাচিনী। তার মুখ থেকে বেরিয়ে আসতে লাগলো অজস্র নরকের কীট। শতাধিক, না না সহস্রাধিক। কাতারে কাতারে সেই পোকা বেরিয়ে আসতে লাগলো পিশাচিনীর মুখগহ্বর থেকে। কিন্তু এ কি? ও কিসের উজ্জ্বল শিখা? হঠাৎ উল্টো দিকে ছিটকে গিয়ে পড়ল পিশাচিনী। কারণ গগন খুঁড়োর গলায় থাকা সেই রুদ্রাক্ষ আগুনের ন্যায় জ্বলছে। আর সে শিখার জন্যই পিশাচিকে পিছু হটতে হলো। গগন খুঁড়ো ব্যাপারটা বুঝতে পেরে নিজের গলা থেকে রুদ্রাক্ষের মালাটা খুলে ছুঁড়ে দিল পিশাচিনীর মাথা লক্ষ্য করে। মালাটিও পিশাচিনীর গলায় গিয়ে পড়তেই চিৎকারের পরিমাণ আরো বাড়ল তার। প্রচন্ড যন্ত্রণায় ছটফট করে উঠল সে। কিন্তু শত চেষ্টা করেও সেই মালাটি তার গলা থেকে খুলে ফেলতে পারল না। ঠিক এই সুযোগটা কাজে লাগিয়ে পরিত্রাহী চিৎকার করে ছুটে পালালো গগন খুঁড়ো। সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে একবার পিছনে ফিরে ওপরে তাকালো খুঁড়ো। না, কেউ নেই। শুধু এক দলা পাকানো সাদা ধোঁয়া ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যাচ্ছে। গগন খুঁড়ো কোনো মতে খোঁড়াতে খোঁড়াতে জমিদার বাড়ির বাইরে এসে পৌঁছায়। কিন্তু সেখানে শশী কাপালিক কই? গগন খুঁড়ো কোথাও কাপালিককে দেখতে পেলেন না। বাবা আগে নেন কোথায়? এইখানেই তো ছিলেন।
বেজায় অবাক হলেন। তারপর গলা চড়িয়ে ডাকতে যাবেন, ঠিক এই সময় তার পিছন দিক থেকে কেউ যেন খুড়োর মুখ চেপে ধরল। তারপর তার কানের কাছে এক প্রকার শব্দ করে বলল, কোনো কথা নয়, এখানে আর থাকা চলে না গগন, আমাদের এক্ষুনি স্থান পরিত্যাগ করতে হবে। হাঁপ ছেড়ে বাঁচল গগন খুড়ো। শশী কাপালিক, তার মনে যেন এবার একটু সাহস এলো। কাপালিকের সাথে সে স্থান ছেড়ে বেরিয়ে গেল খুড়ো। তারা যখন গগন খুড়োর বাড়ির উঠোনে এসে দাঁড়ালো, তখন পূবের আকাশ খানিক উজ্জ্বল হয়ে উঠেছে। খুড়ো তড়িঘড়ি এগিয়ে গিয়ে তার ঘরের বারান্দায় একটা তালপাতার মাদুর বিছিয়ে কাপালিকের বিশ্রামের স্থান করে দিয়ে বললেন, বাবা, আপনি আপনি একটু জিরে নিন এই বেলা। শশী কাপালিকের সেসব দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি খুড়োর দিকে খানিকটা এগিয়ে গিয়ে তার কাঁধে হাত রেখে বললেন, মন বড় ব্যাকুল হয়েছে তোর, তাই না? আমি জানি কাল রাতে তোর সাথে কি হয়েছে। না রে, সে এখনো মরেনি। ওই মালা শুধুমাত্র ওই পিশাচিনীকে ক্ষণিকের জন্য স্তিমিত করেছে মাত্র। সে আবারও আসবে, প্রবল শক্তি নিয়ে আসবে। আসতেই হবে তাকে। তার দেনা পাওনার হিসেব যে এখনো অসমাপ্ত রে। বড় কষ্ট নিয়ে সে মরেছে রে গগন, বড্ড কষ্ট নিয়ে মরেছে। আকাশের দিকে চেয়ে খানিকটা দীর্ঘশ্বাস ছাড়লেন শশী কাপালিক। তারপর আবার খুড়োর দিকে তাকিয়ে বললেন, না, আজ আর ঘুম আসবে না রে গগন। তুই বরঞ্চ একটু চা করে দে আমায়। আমি আর কিছুই খাবো না আজকে। আজ রাতে ডাকিনি জাগরণ ঘটাতে হবে, না হলে ওই পিশাচের হাত থেকে কেউ রক্ষে পাবে না, এমনকি আমিও না। বলে কুয়োর পাড়ে গিয়ে হাত পা ধুয়ে চোখে মুখে জল দিয়ে বারান্দার মাদুরের ওপর এসে বসলেন শশী কাপালিক। গগন খুড়ো এরই মধ্যে 2 পেয়ালা চা বানিয়ে নিয়ে এসেছেন। এরপর তিনি মাদুরের ওপর 1 পেয়ালা রেখে নিজে কিছুটা দূরত্বে বসলেন। তার মনে আজ আর কোনো প্রশ্ন নেই, জিজ্ঞাসাও নেই, আকুলতা নেই। শুধু যেটা রয়েছে তা হলো এক বুক অনুশোচনা, যা তাকে দগ্ধ করে চলেছে চিতার আগুনের ন্যায়। শশী কাপালিক চায়ের কাপে এক চুমুক দিয়ে বললেন, শোন গগন, তোকে আমি একটা কাগজ দিচ্ছি। তাতে আজ রাতের পুজোর কিছু মন্ত্র লেখা রয়েছে। সেটা মনে রাখবি। আজ রাতে সেটাই তোর রক্ষা কবচ। আর গ্রামের সকলকে জানিয়ে দে, আজ আমি যখন রাতে পুজোয় বসবো তখন যেন কেউ নিজের ঘর ছেড়ে না বেরোয়। আজ রাতে সে পিশাচিনী রূপ বদলে নিজের মায়ায় জড়িয়ে কাউকে না কাউকে নিয়ে নিজের রক্তের তৃষ্ণা মেটাতে চাইবেই। তাই সাবধান, আমি যখন পুজোয় বসবো তখন কেউ নিজের ঘরের দরজা খোলা রাখবে না। যত পরিচিত কণ্ঠই হোক না কেন, যত প্রয়োজনই হোক না কেন, ঘরের দরজা যেন কারো জন্য খোলা না হয়। আমায় পুজো থেকে অমনোযোগী করতে সে যা কিছু করতে পারে। আর একবার যদি পুজো অসমাপ্ত থেকে যায় রে গগন, তাহলে কাপালিকের দৃঢ় কণ্ঠে গগন খুড়োর শির দাঁড়াবে এই দিনের বেলাতেও এক হিমশীতল স্রোত নেমে গেল। ঢোক গিলে কোনো মতে বললেন, আচ্ছা বাবা, আমি সকলের কয়ে দিতেছি, তুমি নিশ্চিন্ত থাকো বাবা। কেউ ঘর ছেড়ে বেরোবেনি। কিন্তু তোমার পুজোয় তো অনেক জিনিস লাগবো। তুমি আমারই ফদ্দ করি দাও, আমি সব জোগাড় করি আনবো। এবার শশী কাপালিক ধমকে উঠলেন গগন খুড়োকে। সেসব নিয়ে তোর মাথা না ঘামালেও চলবে গগন। আমার পুজোর সামগ্রী আমি নিজেই জোগাড় করি। সেসব তোরা পাবি না। পাবি
7 দিন আগে আত্মহত্যা করে মরেছে এমন সধবার উরুর হাড় পাবি 13 দিনের মৃত বাসি শ্রীগালের শিরদাঁড়া। আরো শোন, পঞ্চম অর্থাৎ মদ্য, মাংস, মৎস্য, মৈথুন ও মুদ্রা, এই 5 ময়ের সমন্বয় থাকতে হবে। একটি কালো মুরগি, আমার নিজের নখ, ডাকিনী তেল, ভূত নাশিনী চূর্ণ বা সিদ্ধ তান্ত্রিক রস, আরো অনেক কিছু। কিন্তু সব থেকে যেটা প্রয়োজন সেটা হলো মানসিক ও আধ্যাত্মিক প্রস্তুতি। কর্মফল সহ্য করার মানসিকতা তৈরি করা চাই রে গগন, তৈরি করা চাই। হ্যাঁ, কিছু দ্রব্য আমি তোকে আনতে বলতেই পারি, যেমন ফল, মিষ্টান্ন, ফুল। মনে রাখিস, ফুল কিন্তু শুধুমাত্র রক্ত জবা, কেতকী, অপরাজিতা এগুলোই লাগবে। আর ধূপ, প্রদীপ, ঘি, পান পাতা, সুপুরি, সাদা তুলসী পাতা, মধু, দুধ, গঙ্গা জল, কাঁচা হলুদ, চন্দন আর সিঁদুর এগুলো জোগাড় করতে হবে। কি পারবি? গগন খুড়ো যেন এইটুকু সেবার আশাতে প্রাণ ধরেই বসেছিল। তিনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, এ পারবো নি কেন, আলবাত পারবো। আপনি একদম চিন্তা করবেন না বাবা, আমি এই যাব আর এই আসবো। বলে ঢিপ করে কাপালিকের পায়ের সামনে মাথা ঠুকে একরকম দৌড়ে বেরিয়ে গেলেন গগন খুড়ো। শশী কাপালিক এবার উঠোনের মাঝে এসে দাঁড়ান, আকাশের দিকে একবার মুখ তুলে চান, তারপর নিজেও দ্রুত পায়ে বেরিয়ে যান। সন্ধ্যাবেলা, আন্দাজ 6টা। ডুমুরঝোড়া গ্রামে এরই ভেতর আজ যেন কাল রাত্রি নেমেছে। শশী কাপালিকের নির্দেশ অনুযায়ী গগন খুড়ো আলো থাকতেই গ্রাম শুদ্ধ খবর রটিয়ে দিয়েছেন যেন আজ রাতে কোনোভাবেই কেউ বাড়ির বাইরে না বের হয়। সকলের মনে প্রচণ্ড এক আশঙ্কা দানা বেঁধেছে যে আজ রাতে কি হতে চলেছে, কিন্তু কেউই সে কথা জিজ্ঞেস করার সাহস জুটিয়ে উঠতে পারেনি। গগন খুড়োকে সমস্ত জিনিসপত্র আনতে বলে সেই যে শশী কাপালিক বের হয়েছে কোথায়, এখনো অবধি সে ফেরেনি। গগন খুড়ো বেশ উদ্বিগ্ন মুখে তার বাড়ির উঠোনের সামনে ঘুরপাক খেয়ে চলেছে। এমন সময় হঠাৎ কোনখান থেকে যেন একরকম মাটি ফুঁড়ে ভেলকিবাজির মতো উদয় হলেন শশী কাপালিক। তার চেহারায় সারা দিনের ধকলের ছাপ স্পষ্ট, চুল উস্কো খুস্কো, মুখ যেন শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, কিন্তু তার চোখ দুটিতে যেন উজ্জ্বল রশ্মি খেলা করে চলেছে, আর ঠোঁটের কোণায় মৃদু হাসির রেখা। গগন খুড়ো শশব্যস্ত হয়ে প্রায় দৌড়ে গেলেন শশী কাপালিকের দিকে। বাবা বাবা, কি অবস্থা বেরিয়েছেন নিজের? এদিকে আইসে বসেন আগে। আমি জল আনি দিতেছি আপনারে। বলেই ছুটে ঘরের ভেতর থেকে একটা আসন এনে বারান্দায় বিছিয়ে দিলেন। শশী কাপালিক তাতে এসে বসতেই গগন খুড়ো এক ঘটি জল আর গামছা এনে দিলেন। নিন বাবা, জলটুকু খায় নিন। হ্যাঁ, একটু চোখে মুখে জল দিয়া ঠান্ডা হইয়া বসেন। শশী কাপালিক এবার জলের ঘটি থেকে খানিকটা জল নিয়ে চোখে মুখে দিয়ে গামছা দিয়ে মুখ মুছে উঠে বললেন, আর বেশি সময় নেই রে গগন, এই বেলা শ্মশানে যেতে হবে। অমাবস্যা লাগতে আর কিছু সময় মাত্র বাকি। চটপট নে, যে জিনিসগুলো আনতে বলেছিলাম সেগুলো নিয়ে নে, তাড়াতাড়ি কর। আমি আজ ব্রহ্মাস্ত্র পেয়েছি। ব্রহ্মাস্ত্র আজ ওই পিশাচিকে মুক্তি স্বীকার করতেই হবে। সে আসছে। শেষের কথাগুলো বলতে বলতেই কাপালিক বাইরে বেরিয়ে শ্মশানের উদ্দেশ্যে রওনা দিলেন। গগন খুড়ো তার কথার মাথা মুন্ডু কিছু বুঝল না। কি বললেন কাপালিক? ব্রহ্মাস্ত্র? গগন খুড়োর মনে আরো বেশ কিছু প্রশ্ন দানা বেঁধেছে। এদিকে কিছুক্ষণ ধরেই একটা বিশ্রী পচা গন্ধ বারবার তার নাকে এসে ধাক্কা দিচ্ছিল।
কিন্তু ওই যে প্রশ্ন করার সাহস তার নেই, পাছে কাপালিক বাবা অসন্তুষ্ট হয়। যতই হোক তিনি তো তাকে বাঁচানোর চেষ্টা করছেন। অগত্যার ৭-৫ না ভেবে গগনখুড়ো প্রয়োজনের সমস্ত সামগ্রী নিয়ে শশী কাপালিকের পিছু পিছু দৌড় লাগালেন। যখন তারা শ্মশানে এসে পৌঁছলেন তখন রাত ৮টার কাটা ছই ছই। কাপালিক পুজোর স্থান প্রস্তুত করে শ্মশানের নদীতে স্নান সেরে এক অদ্ভুত বস্ত্র পরিধান করেছেন। এবার তিনি যজ্ঞের স্থানটির চারপাশে এক বৃহৎ গণ্ডি কেটে কুশাসনে বসলেন। তারপর যজ্ঞের প্রস্তুতি করতে শুরু করলেন। আয়োজন করছেন ঠিক এমন সময় হঠাৎই এক পুরুষ কণ্ঠ যেন শশী কাপালিকের পিছন থেকে বলে উঠল, আমার কাপড় কান পরেছিস কেন? তোর কার মোটকে খায়। ডাকিনি জাগরণ করছি, নিমাই চক্রবর্তীর কাপড় পরি ডাকিনি জাগরণ করবি। তোর তো ছুত লেগে গেল রে। শশী কাপালিক পেছনে না চেয়ে তার পাশে রাখা পাত্র থেকে হাতে খানিকটা সাদা মতো চূর্ণ নিয়ে ঘাড়ের ওপর দিয়ে পিছন দিকে ছুঁড়ে দিতেই সে কণ্ঠ যেন হাওয়ায় মিলিয়ে গেল নিমেষে। এবার তিনি হোমকুণ্ড সাজিয়ে তাতে ঘি ঢাললেন। আজ কাপালিককে দেখতে অন্যরকম লাগছে। তার এই রূপ দেখলে বুকের রক্ত হিম হয়ে যায়। মাথায় চুলের জটা কোমর ছাড়িয়ে মাটিতে লুটোচ্ছে, দু চোখ রক্ত জবার মতো লাল, গলায় রুদ্রাক্ষ, পদ্মবীজের মালা, আরো খানিক বিভিন্ন জড়িবুটির মালা। গালের দাড়ি বুক ছাড়িয়েছে। তাকে আজ যেন অন্য কোনো জগতের জীব বলে মনে হচ্ছে। এরপর তিনি হোমকুণ্ডের পাশে রাখা পাত্র থেকে কিছু ভস্য নিয়ে নিজের গায়ে মাখলেন। তারপর মাথার ওপর বাম হাত ঘুরিয়ে বিড়বিড় করে মন্ত্র পাঠ করে চললেন। মন্ত্র পড়া হয়ে গেলে মাথা তুলে রক্তাভ দৃষ্টিতে গগনখুড়োর পানে চেয়ে বললেন, শোন গগন, আমি এবার পুজো আরম্ভ করব। তুই ভুলেও এই গণ্ডির বাইরে কিন্তু পা রাখবি না। এটা নাগ বলয়, এটাই আমাদের রক্ষা কবচ। পুজো চলাকালীন অনেক কিছু দেখবি, অনেক কিছু শুনবি, কিন্তু খবরদার ভুলেও এই নাগ বলয়ের বাইরে পা রাখবি না। আমি তান্ত্রিক ভস্য দ্বারা নিজেকে বন্ধন করেছি। নে, তুই এই পদ্মবীজের মালাটা এই বেলা নিজের গলায় পরে নে, এটাই তোর আত্মরক্ষার কাজে আসবে। নে নে বলে নিজের গলা থেকে একটা পদ্মবীজের মালা খুলে গগনখুড়োর গলায় পরিয়ে দিলেন। তারপর আবার খুড়োর দিকে চেয়ে হাতের তর্জনী তুলে বললেন, আর হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, আমি যখন ডাকিনী জাগরণ সম্পূর্ণ করে ডাকিনীকে আহ্বান করব, তখন সে তার পূর্ণ শক্তি নিয়ে প্রকট হবে। সে সময় তার খিদে চূড়ান্ত পর্যায়ে থাকে। সে অনেক ভয় দেখাবে, হয়তো আঘাত করার জন্য উদ্যতও হতে পারে, কিন্তু তোকে স্পর্শ সে করতে পারবে না যতক্ষণ না তুই ভয় পাচ্ছিস। তাই ভুলেও ভয় পাবি না। একবারও যদি ভয় পেয়েছিস তাহলেই সব শেষ। আমি এখন দক্ষিণাচারে বসবো, তারপর শুরু হবে বামাচার প্রক্রিয়া। বামাচার প্রক্রিয়া শুরু করলে আমি কিন্তু আর তোর দিকে নজর দিতে পারবো না। তাই সাবধান, ভুলেও যেন ভুল করিস না গগন। ভয় পাবি না, কোনোভাবেই ভয় পাবি না।
এসব শুনে ভয়ে একরকম অর্ধেক হয়ে গেলেন গগন খুড়ো। ভয় আবার সংবরণ করা যায় নাকি? ভয় তো স্বাভাবিক বহিঃপ্রকাশ। মনে মনে তাই সে ঠিক করল, যখন এসব ঘটবে তখন সে তার দু চোখ বুজে থাকবে। চোখ বন্ধ থাকলে আর কিসের ভয়? খুড়োর নাকে কিন্তু তখনও সেই বিশ্রী পচা গন্ধটা এসে লাগছিল। এখন যেন সেটা আরো প্রকট। কাপালিক এবার ধুনি চাললেন, তারপর যজ্ঞের কাঠে আগুন দিলেন। আগুন পাওয়ার সাথে সাথেই ঘিয়ে ভেজা কাঠ তপ করে চলে উঠল। এবার তিনি নিজের ঝোলা থেকে বার করে আনলেন এক ভয়ানক জিনিস, একটা পচা গলা মানুষের মাথা। তার মানে গন্ধটা এতক্ষণ এই জিনিসটা থেকেই আসছিল। গগন খুড়োর তো মূর্ছা যাওয়ার জোগাড়, আর সেই ভয় প্রকাশ পাচ্ছে তার চোখে মুখে। কাপালিক বাবা তৎক্ষণাৎ ব্যাপারটা বুঝে নিলেন। চড়া গলায় বললেন, মূর্খ, তোকে বললাম না ভয় পাবি না? এর মধ্যে ভুলে গেলি সব? এই দেখেই যদি মূর্ছা যাস, তাহলে যা ঘটতে চলেছে তা দেখে তো তুই আমার সমস্ত পরিশ্রম ব্যর্থ করে ছাড়বি দেখছি। বের হ, এক্ষুনি বের হয়ে যায় এখান থেকে। রাগে একরকম ফুঁসছেন শশী কাপালিক। তার নাকের পাটা লাল হয়ে গিয়েছে, কপালের দুধারে শিরা ফুলে উঠেছে। গগন খুড়ো তাড়াতাড়ি এসে তার পায়ের সামনে লুটিয়ে পড়ে বলে, বাবা, বাবা গো, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আমি এসব কখনো দেখি নাই তো বাবা, তাই হঠাৎ করে দিকে ভয় পেয়ে গেছি। এমন ভুল আর হবে নি গো বাবা, আর হবে নি। এই ক্ষমা করে দাও বাবা, এই ক্ষমা করে দাও। এবার একটু নরম হয় তার গলা। ঠিক আছে, ঠিক আছে, যা ওদিকে গিয়ে বস, আর মনে মনে মায়ের নাম জপ করতে থাক। কিন্তু আবারও বলছি, সাবধান, ভয় পাবি না। আর এই নাগ বলয়ের বাইরে বেরিয়ে যাবি না, সে যাই হয়ে যাক না কেন। গগন খুড়ো ঘাড় নেড়ে নিঃশব্দে সম্মতি জানায়। শশী কাপালিক এবার মরার মুন্ডুটা হোমকুণ্ডের পাশে রেখে যজ্ঞ আরম্ভ করলেন। ওং হ্রিং ক্রিং ডাকিন্নাই নমঃ ছায়া শক্তিং প্রবর্তং স্বাহা অন্ধকার দায়ং উদ্ধারণং। ওং হ্রিং ক্রিং ডাকিন্নাই নমঃ ছায়া শক্তিং প্রবর্তং স্বাহা অন্ধকার দায়ং উদ্ঘাটনং। গগন রাত্রিও জাগ্রহি ডাকিনী স্বয়ং প্রকাশং স্বাহা। ওং হ্রিং ক্রিং ডাকিন্নাই নমঃ ওং হ্রিং ক্রিং ডাকিন্নাই নমঃ স্বাহা বলে ক্রমাগত ফল, মূল, ফুল, নৈবেদ্য ইত্যাদি অর্পণ করতে লাগলেন। কিছুক্ষণ এইরূপ চলার পর এবার শশী কাপালিক তার পাশে রাখা সেই মরার মাথাটি হাতে তুলে নিলেন। তারপর নিজের বাম হাতের তালু কেটে রক্ত মাখিয়ে দিলেন তাতে। মন্ত্রোচ্চারণ যেন এবার কিছুটা বদলে গেল। নিজের বাম হাতটা একটা খালি মাটির পাত্রের উপরে নিয়ে গিয়ে রক্ত সঞ্চয় করলেন। মুখে চিৎকার করে মন্ত্র পাঠ করতে করতে এবার মরার মাথাটি ফেলে দিলেন যজ্ঞের আগুনে। ওং হ্রিং ক্রিং ডাকিন্নাই কালরাত্রয়ে নমঃ পঞ্চমাকারে তুষ্টায় রক্তপানে বাহিতা ছায়া মায়া মহাশক্তি বামে সিদ্ধতান্ত্রী জাগ্রহি জাগ্রহি উগ্র রূপে প্রকাশনমক। এবার পাত্রে রাখা রক্ত সম্পূর্ণরূপে আহুতি দিলেন যজ্ঞে। সঙ্গে সঙ্গে চারপাশে যেন এক মহা দুর্যোগ আরম্ভ হলো। সাংঘাতিক ঝড় যেন তছনছ করে দিতে উঠে এসেছে নরক থেকে। গগন খুড়ো মনে মনে মা কালীর স্তব করে চলেছেন। তিনি কিছুতেই চোখ খুলবেন না, যাই হয়ে যাক না কেন। শশী কাপালিক মন্ত্র পড়ে চলেছেন এক নাগাড়ে, কোনো দিকে যেন তার কোনো হুঁশ নেই। তিনবার আহ্বান মন্ত্র শেষ হতেই যজ্ঞের শিখা যেন মুহূর্তেই লেলিহান শিখায় পরিণত হল। চারিদিকে শুরু হয়ে গেল অজস্র মৃত আত্মাদের কোলাহল।
নাগ বলয়ের চারপাশে কাতারে কাতারে পিশাচ যেন আছড়ে পড়তে চাইল শশী কাপালিকদের উপর। কিন্তু কাপালিক ভালোভাবেই জানেন এসবই মায়া, এসব কিছুই সত্য নয়। তাছাড়া তার সৃষ্ট নাগ বলয় ভেদ করে কোনোভাবেই এই আত্মাদের তাদের অনিষ্ট করা সম্ভব নয়। কিছুক্ষণ এরকম ভাবে চলার পর হঠাৎ একটা পায়ের শব্দ, চামড়াহীন, হাড় ঘষা, ভেজা পায়ের। দেখা যায় না, কিন্তু শোনা যায়। কতগুলো কালো হাত, সূক্ষ্ম লম্বা নখ যুক্ত, উঠে আসলো মাটির নিচ থেকে। তারপর সে উঠে এলো। এ কোনো নারী নয়, এক বিকৃতির অবতার। তার মুখে কোনো চোখ নেই, শুধু এক গুচ্ছ সাপ কুণ্ডলি পাকিয়ে থরথর করে কাঁপছে। বুকের মাঝখানে একটা ফাঁকা গহ্বর। তার নখগুলো যেন লোহা গলিয়ে বানানো। তার দেহ থেকে অবিরাম রক্ত ঝরছে, কিন্তু সে রক্ত মাটিতে পড়ছে না, মাটি ছুঁয়েই অদৃশ্য হয়ে যাচ্ছে। সে হাঁটে না, শূন্যে ভেসে চলে। তার গলা থেকে একটা অশ্রাব্য গর্জন বেরোয়, যেটা কানে নয় মগজে বাজে। শব্দটা ঘুরে ফিরে একটা সময় নাগ বলয়ের ঠিক বাইরে এসে থামল। শোনা গেল, আমায় কেন ডাকলি? কি অভিপ্রায় তোর? তোকে ভোগ গ্রহণ করতে ডেকেছি রে। এই গ্রামে নেমে এসেছে এক কালো ছায়া। এক পাপের প্রায়শ্চিত্ত করতে গোটা গ্রামকে ভুগতে হচ্ছে। তুই তো সব জানিস, কিছু বলার অপেক্ষা রাখে না তোর কাছে। একটা বাঁকা হাসি খেলে যায় কাপালিকের চোখে মুখে। ঠিক এই সময় আবারও বাতাস ভারী হয়ে এলো, কটু গন্ধে প্রাণ ধরে রাখায় যেন তাই। এই সময় হঠাৎ এক প্রবল অট্ট হাসিতে কেঁপে উঠল চরাচর। এই শব্দটিও গোটা শ্মশান চত্বর ঘুরে নাগ বলয়ের ঠিক বাইরে এসে থামল। এক মুহূর্তের নীরবতা, তারপর হঠাৎই অন্ধকার চিরে বাতাস যেন চেঁচিয়ে উঠল। শোনা গেল কণ্ঠটা, ধোঁয়ার মতো একটা অবয়ব এসে দাঁড়িয়েছে বলয়ের ঠিক বাইরে। না ডাকিনি নয়, এ অন্য কোনো অপশক্তি। সমস্ত শ্মশান এই অমাবস্যার রাতেও যেন একখণ্ড জ্যোৎস্না হয়ে উঠেছে। আর সেই আলো ছায়ার মাঝ থেকে ঝলসে উঠছে এক বিকৃত মুখ, যার চোখ নেই, বরং দুটো আগুনের ঝলকানি রয়েছে মাত্র। যেন যুগ যুগ ধরে শত শত মৃত্যুর আগুন তার বুকে জ্বলছে। সে ভাসমান, মাটির সঙ্গে স্পর্শহীন। তার সনের মতো চুলগুলো মাটি ছুঁয়েছে, সেগুলো যেন ভাগাড়ের মৃতদেহের মতো নোংরা। তার মুখ থেকে ঝরছে কালো রক্ত, যার গন্ধ পচা রক্তের থেকেও বিষাক্ত। তার কণ্ঠস্বরে এখন কেবলই ঘৃণার সুর প্রতিধ্বনিত হয়। তার হাতে ঝুলছে এক ধূসর মাথা, সদ্য কেটে আনা মাথা, যার মুখ থেকে টুপটুপ করে পড়ছে গরম রক্ত। এই তবে সেই গ্রামের ত্রাস, যে কিনা জমিদার বাড়ির ছোট বউয়ের ওপরে ভর করে নির্বংশ করেছে জমিদার পরিবারকে। মানিকের মতো নৃশংস মৃত্যু উপহার দিয়েছে আরো কিছু গ্রামবাসীদের, যে মারতে উদ্যত হয়েছে গগন খুড়োকে। এই সেই মীনাক্ষীর প্রেত। সে বিকট চিৎকার করে ওঠে শশী কাপালিকের উদ্দেশ্যে। কি রে, হ্যাঁ? কি ভেবেছিলি, কি ভেবেছিলি আমার প্রতিশোধ নিতে দিবি নি?
আমারে তুই আটকাবে? পারলি পারলি আটকাতে? এই দেখ দেখ, এই দেখ নগেন কুড়োর মাথা। যারা যারা সেদিন আমার সর্বস্ব কেড়ে নিয়েছিল তাদের একটাকেও আমি বাঁচতে দেবনি, একটাকেও না। ও দোষ করেছে, ওর শাস্তি ও পাবে। ওর কর্মই ওকে শাস্তি দেবে। তুই শান্ত হ মা। তোর এই রূপ দেখে তোর রুমনি কি কম কষ্ট পাচ্ছে? তার মায়ের এই পিশাচী রূপ তার আত্মাকে যে প্রবল কষ্ট দিচ্ছে মা, তুই কি সেটা জানিস নে? মেয়েটা এত কষ্ট পেয়ে চলে গিয়েছে, আর ওকে কষ্ট দিস নে মা, ওকে আর কষ্ট দিস নে। মীনাক্ষী যেন শশী কাপালিকের কথায় কিছুটা শান্ত হলো। মাটির ওপর নেমে দাঁড়ালো তার বায়বীয় শরীরটা। ওদিকে গগন খুড়ো আতঙ্কে স্তব্ধ। শিয়রে মৃত্যু এসে উপস্থিত হয়েছে বুঝে তার সর্বাঙ্গ ঠকঠক করে কাঁপতে আরম্ভ করেছে। একটা হিলহিলে ভয় নাগ পাশের মতো আষ্টে পৃষ্ঠে চেপে ধরছে তাকে। মীনাক্ষীর ওই ভয়ানক রূপ তার হৃদস্পন্দনের গতি বাড়িয়ে তুলেছে দ্বিগুণ মাত্রায়। একসময় হঠাৎ তার বুদ্ধি ভ্রংশ হলো যেন। যে কাজটা তার করা বারণ ছিল সেটাই করে ফেলল সে। এক ঝটকায় উঠে দাঁড়ালো। তারপরে দিকবেদিক জ্ঞান শূন্য হয়ে এক লাফে নাগ বলয়ের বাইরে বার হয়ে ছুটতে শুরু করলো গগন খুড়ো। এতক্ষণে তাকে নাগালের মধ্যে পেল মীনাক্ষী। এক অসম্ভব উল্লাসে ফেটে পড়ল সে। ওদিকে শশী কাপালিকও এক অদ্ভুত মুদ্রায় আসন ছেড়ে উঠে দাঁড়িয়েছে। খুব দ্রুত ওঠা নামা করছে তার ঠোঁট দুটো। অন্তিম মন্ত্রটা পড়ে চিৎকার করে উঠে শেষ আহুতিটা সে ছুড়ে দিল যজ্ঞের আগুনে। নে, এবার গ্রহণ কর ভোগ। নাগ বলয় ছেড়ে বেরিয়ে যাওয়া গগন খুড়োর আর কোনো রকম ক্ষতি সাধন করতে পারবে না মীনাক্ষী। কারণ তার কিছু করে ওঠার আগেই গগন খুড়োর দেহটা শূন্যে ভেসে উঠেছে। এতক্ষণ ডাকিনী স্থির ছিল, কিন্তু এবার তো ভোগ নিবেদিত। তাই ডাকিনীর শরীর থেকে একটা বিরাট কালো ধোঁয়ার ঘূর্ণি বেরিয়ে শূন্যে ভেসে ওঠা গগন খুড়োর দেহটাকে আষ্টে পিষ্টে পেঁচিয়ে ধরল। তারপর এক হ্যাচকা টানে সেটাকে টেনে নিয়ে গেল ডাকিনীর একেবারে মুখের সামনে। ভয়ানক সেই সত্তার ততোধিক ভয়ানক কর্মকাণ্ড বিস্ফারিত নেত্রে গণ্ডির ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে চলল শশী কাপালিক। ডাকিনীর গায়ের চুলগুলো যেন সাপ হয়ে লেপ্টে আছে বাতাসে। মুখ থেকে বেরিয়ে আসছে কালো দীর্ঘজীব, যার ডগায় লেগে রয়েছে ছোট ছোট দাঁত। একটা বিকট শব্দ হয়, না চিৎকার নয়, কাজটা হচ্ছে একরকম নিঃশব্দে। যে শব্দটুকু বেরোচ্ছে সেটা মাংস ছিঁড়ে যাওয়ার শব্দ। ডাকিনী গগনের মুখ চেপে ধরেছে, তার হাত নয়। নখগুলো চওড়া হয়ে গগনের থুতনির ভেতরে ঢুকে যাচ্ছে। রক্ত ঝরছে না, রক্ত তুষারের মতো বরফ হয়ে হাওয়ায় উড়ে যাচ্ছে যেন। গগনের চোখ ওপরের দিকে উল্টে যায়, মুখ থেকে শব্দ বেরোয় না, শুধু তার দেহটা খিঁচিয়ে ওঠে। দেখলে মনে হয় যেন তার হাড়গুলো নিংড়ে ভেতর থেকে শুষে নেওয়া হচ্ছে তার আত্মা। এদিকে ডাকিনীর বুকের মাঝে পুনরায় জেগে উঠেছে সেই কালো গহ্বর, একটা ঘূর্ণিপাক। এবার যেটা মুহূর্তের মধ্যে গগনের আত্মাটাকে চিৎকারহীন নিঃশব্দে টেনে নেয়। ডাকিনী গগনের হাড়বিহীন চামড়ার খোলসটাকে বাতাসে ছুঁড়ে দেয়, আর তা গিয়ে পড়ে নাগ বলয়ের ঠিক মাঝখানে। গগন খুড়োর মুখ নেই, চোখ নেই, শব্দও নেই, শুধু একটা পোড়া গন্ধ হাওয়ায় ভেসে বেড়াতে থাকে। ডাকিনী তার ভোগ গ্রহণ করেছে। ডাকিনীকে উৎসর্গীকৃত সত্তা ভয়ের অন্ধকার সমুদ্রে পড়ে হাবুডুবু না খাওয়া পর্যন্ত যে সে মহাভোগ সহজে গ্রহণ করতে পারে না ডাকিনী।
তাই এক্ষেত্রে শশী কাপালিকের প্রস্তুত করা মহাভোগ সে ঠিক সময় নিবেদন করেছে ডাকিনীকে। ভোগ গ্রহণ করে ডাকিনী অন্তর্ধান হতেই যজ্ঞের আগুন নিভল। শোনা গেল শশী কাপালিকের কণ্ঠ। বাপের সাজা তোকে পেতেই হতো গগন। তোর জন্য গায়ের নিরীহ মানুষগুলোর যাতে কোনো ক্ষতি না হয়, আমি শুধুমাত্র সেটা নিশ্চিত করলাম। মীনাক্ষী এতক্ষণে শান্ত হয়েছে, আর তার সেই পিশাচী রূপ নেই। তার বদলে সে তার মাতৃরূপ ধারণ করেছে। কাপালিক বাবা এবার তার উদ্দেশ্যে বললেন, মারে, অনেক যন্ত্রণা পেয়েছিস মা, তোর প্রতিশোধ পূর্ণ হয়েছে। ডাকিনী নিজে তোর প্রতিশোধ নিয়েছে। এবার তুই ফিরে যা মা, তোর সন্তান তোর অপেক্ষা করছে। আমি তোকে মুক্তির ব্যবস্থা করে দেব। মুক্ত হ মা, তুই মুক্ত হ। মীনাক্ষীর চোখের দৃষ্টি শান্ত। একটু আগেও যে প্রতিহিংসার উদগ্র বাসনা তার অক্ষি কোটরে অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় জ্বলছিল, সেটা এখন স্তিমিত। হঠাৎ দেখা গেল মীনাক্ষীর চারপাশে ধীরে ধীরে এক কোমল আলো ছড়িয়ে পড়ছে। জীবনের সমস্ত যন্ত্রণা, শোক, দুঃখ যেন গলে যাচ্ছে সেই আলোয়। বাতাস ভারী নয়, আর হয়ে উঠেছে হালকা, পবিত্র, প্রসন্ন। আকাশ থেকে নেমে আসছে এক ঝলক শুভ্র আভা। তার চারপাশে ভেসে বেড়াচ্ছে শ্বেত পুষ্পের গন্ধ। দুহাত প্রসারিত করল মীনাক্ষী। ধীরে ধীরে এবার সে মাটির স্পর্শ হারালো। তার পায়ের নিচে এক চক্র পূর্ণ হলো আলোর। মীনাক্ষীর শরীরটা শেষবারের মতো শশী কাপালিকের দিকে চেয়ে বলল, অন্যায় অন্যায় কখনো স্থায়ী হয় না শশী, কখনো না। মাথায় রাখিস, তোর তোর মঙ্গল হোক। তারপর মীনাক্ষীর বায়বীয় শরীরটা একটু একটু করে মিলিয়ে গেল সেই আভায়। সত্যি কোনো দোষ ছিল না মীনাক্ষীর, তবুও তাকে এক মর্মান্তিক পরিণতির শিকার হতে হয়েছিল। তার সাজানো সংসারটা মুহূর্তে ছারখার করে দিয়েছিল সেদিন। মীনাক্ষীর স্বামী জমিদার বাড়িতে মালির কাজ করত। বেশ ভালোই চলছিল তাদের। সে, তার স্বামী এবং তার 5 মাসের রুমনা। বেশি কিছুই তাদের ছিল না। থাকার মধ্যে ছিল ওই 1 বিঘে জমি আর একটা ছোট্ট ঘর। তাতেই 3 জনে হাসি খুশিতে দিন কাটাচ্ছিল। এরই মধ্যে জমিদারের নজর পড়ল ওই 1 বিঘা জমির ওপর। তার নিজের এত জমি জায়গা থাকা সত্ত্বেও কেন যেন জমিদারের মনে হলো মীনাক্ষীদের ওই 1 বিঘা জমিও তার হস্তগত হওয়া চাই। তারপর জমিদার অনেক লোভ দেখায় ওদের, কিন্তু মীনাক্ষীর স্বামী কিছুতেই জমি বিক্রি করতে রাজি হয় না। বাপ দাদার জমি কি আর বিক্রি করা যায়? আর এতেই হলো সর্বনাশ। একদিন রাত্রে জমিদারের লেঠেল আর ওই গগনদের গ্রামের দল রাতের অন্ধকারে মীনাক্ষীদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। দরজা বাইরে থেকে তারা বন্ধ করে দিয়েছিল। ফলে 5 মাসের রুমনা সহ বাকি 2 জন পুড়ে ছাই হয়ে যায়। মীনাক্ষীর স্বামী অবশ্য নিজের পরোয়া না করে বাকি 2 জনকে বাইরে বের করার চেষ্টা করেছিল, কিন্তু সে সফল হয়নি। শয়তানগুলো তাদের বাইরে বেরোনোর সমস্ত পথ বন্ধ করে দিয়েছিল সে রাতে। আর তাই হাজারো কষ্ট সহ্য করে আগুনে দগ্ধে দগ্ধে মরতে হয়েছিল ওদের। পুড়তে থাকা মানুষগুলোর চিৎকারে যখন গ্রামের বাকিরা ছুটে আসে, ততক্ষণে আর কারোর কিছু করার উপায় ছিল না। রাতের অন্ধকারকে খান খান করে একচালা ঘরটা তখন দাও দাও করে পড়ছে। সেই রাতেই সকলের দৃষ্টির অগোচরে সেই পুড়তে থাকা কালো ধোঁয়ার মধ্যে থেকেই জেগে উঠেছিল
এক পিশাচ প্রেত নিশে। সে ঠিক করেছিল তার প্রতিশোধ এই গ্রাম উজাড় করে সে নেবে। আর সেই জন্যই সেই রাতের নিকৃষ্ট পরিকল্পনায় যারা যুক্ত ছিল তাদের সবাইকে একে একে মৃত্যুদণ্ড দিয়েছে সে। কিন্তু গ্রামের নিরীহ বাদবাকি মানুষগুলোর তো আর কোনো দোষ ছিল না। তবে আগুন একবার জ্বলতে শুরু করলে পোড়ানোর সময় সে বাজবিচার করে না। মীনাক্ষীর মনের প্রতিহিংসার আগুনও ছিল সেই রূপ। হয়তো গ্রামটা উজাড় হয়েই যেত যদি না শশী কাপালিক ঠিক সময় মধ্যস্থতা করতেন। তাছাড়া মীনাক্ষীর প্রেত যদি গগন খুড়োকে মারতে পারত তাহলে তার প্রতিশোধ কিন্তু থেমে যেত না। তখন সে আরো শক্তিশালী হয়ে উঠে চড়াও হতো গ্রামের মানুষদের ওপর। গ্রামের বুকে নেমে আসতো ভয়ঙ্কর কাল রাত্রি। তাই শশী কাপালিক এক অদ্ভুত পরিকল্পনা করলেন। তিনি মীনাক্ষীর প্রতিশোধ সম্পূর্ণ করলেন এবং চিরজীবনের জন্য তার আত্মাকে শান্তি দিয়ে মুক্ত করলেন। আপনারা শুনছিলেন দেবযানী অধিকারীর কাহিনী প্রেত নিশি। আজকের গল্পে মানিকের চরিত্রে অতনু, মীনাক্ষীর ভূমিকায় শ্যামা, জগন্নাথ দাস দেবাঞ্জন, হারুর চরিত্রে প্রত্যুত, ভোম্বল অমিত, গগন খুড়োর ভূমিকায় অরিন্দম, জমিদার দেবাঞ্জন, ডাকিনীর চরিত্রে দেবযানী, শশী কাপালিক সহ অন্যান্য চরিত্র এবং গল্প পাঠে আমি অয়ন। আজকের সমগ্র পর্ব পরিচালনায় গল্পকথা টিম, পোস্টার ডিজাইনিংয়ে আমি অয়ন, সাউন্ড এডিটিংয়ে সুতনুকা ও অয়ন। আজকের মতো গল্পকথার সময় শেষ। তবে খুব শীঘ্রই আবার হাজির হব হাড়হীন করা কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্পকথা।